এদিকে নির্বাচনের পরেই আওয়ামী লীগের প্রথম বিজয় শুরু। তারেক রহমানের হাতে সময় মাত্র ৪৮ ঘন্টা। খেলা জমে গেছে, পালাতে শুরু করেছে সমন্বয় করা। খেলা কি শেষ নাকি শুরু? যে খেলায় আগামী ৪৮ ঘন্টায় দুইটি ঘটনা ঘটতে যাচ্ছে, যার প্রথম অংশে ২৪ ঘন্টায় একটি এবং দ্বিতীয়াংশের ২৪ ঘন্টায় ঘটতে যাচ্ছে অপর ঘটনাটি। আপনি কি জানতে চান কি খেলা জমে গেছে, আর জমে যাওয়া খেলাটি কি শেষ নাকি শুরু? আওয়ামী লীগ ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচনের পর কেন খুলছে আওয়ামী লীগের অফিস? পর্দার আড়ালে কি ঘটছে? ২৮ ফেব্রুয়ারি পরেই দেখুন না কেন, মার্চ থেকে দেখুন না কেন কি ঘটে বাংলাদেশে। ৩ জন মন্ত্রী ভারত থেকে অ্যাসাইনমেন্ট পেয়েছে এবং তারা দায়িত্ব পালন করছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন। এই আওয়ামী লীগের হাতেই বিএনপি সরকার নির্দিষ্ট সময়ের আগেই পতন করতে পারে। সামনে এরকম বিএনপি আওয়ামী লীগের মার খাবে, আওয়ামী লীগ সামনে হরতাল ডাকবে, মধ্যবর্তী নির্বাচন দাবি করবে। আজ বন্ধ করা গালবাজি দিন শেষ। এখন হবে যে শুধু ধোলাইয়ের বাংলাদেশ, দল যার সমন্বয় পিটানো দায়িত্ব সবার। কথা বুঝো নাই? তোমাদেরকে ফোন করার হুমকি ধমকি দিবে না, তোমাদেরকে জায়গায় পাবে, জায়গায় নাই হবে। তোমরা ফেসবুক পোস্ট দিয়ে বাঁচতে পারবে না। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি কইরা, বিদেশে টাকা পাচার কইরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা বিভিন্ন পদে ছিল, উপদেষ্টা সহ, তারা এখন পালানো শুরু করেছে। অনেক সমন্বয়ক পালিয়ে গেছে, আবার অনেক সমন্বয়ক পালিয়ে যাওয়ার রাস্তায় আছে, কেউ আবার ভারতে গিয়ে ধরা খাচ্ছে। সবগুলো আপনাদেরকে বলবো। নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগ ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচনের পর কেন খুলছে আওয়ামী লীগের অফিস? পর্দার আড়ালে কি ঘটছে? আওয়ামী লীগ যে ফিরবে, আওয়ামী লীগ যে ফিরছে, এই ফেরার তোড়জোড় চারিদিকে শোনা যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় খোঁজ নিয়েছি, বাংলাদেশের অনেক জেলায় যে আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়েছিলেন, যারা বিদেশেও যেতে পারেননি। হয়তো এক জেলা থেকে পঞ্চগড়ের মানুষ হয়তো সাতক্ষীরায় গিয়ে আছেন, কিংবা সাতক্ষীরার মানুষ ঠাকুরগাঁয়ে গিয়ে আছেন। তারা আস্তে আস্তে নিজ জেলায় বা নিজ উপজেলায় ফিরতে শুরু করেছেন, এটি আসার কথা। আর আপনারা কয়েকদিন যাবত তো দেখছেনই যে আওয়ামী লীগের কার্যালয় একের পর এক খুলছে, একদিকে খুলছে, আবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এগুলোই আসলে আওয়ামী লীগ ফেরার একটা বার্তা। হতাশার কিছু নেই, কারণ এই যে নতুন একটি সরকার গঠিত হলো, নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচন এই অর্থে বাংলাদেশের রাজনীতিতে মূলত দুটি পক্ষ, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগকে অবৈধভাবে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে, কাজেই স্বাভাবিকভাবে ক্ষমতায় কে যাবে? বিএনপি ফাঁকা ফিল্ডে গোল দেবে, ফাঁকা ফিল্ডে গোল দিয়েছে। আজকে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে তারেক রহমান ক্ষমতার যে মসনদটায় বসেছে, যে সিটটায় বসেছে, সেই সিটটা কিন্তু হট সিট, উত্তপ্ত সিট, জ্বলন্ত উনুনের সিট। আপনি যদি বলেন যে এই যে রুটি পরোটা ভাজে, এটাকে কি বলে? তাওয়া। তাওয়ার মধ্যে বসে আছেন তারেক রহমান। এই বসা কিন্তু আরামের বসা নয়, এই বসা কিন্তু পুড়ে যাওয়ার বসা। কয়েকদিন মাত্র শপথ হলো, দেখুন, অপেক্ষা করুন কি ঘটে। নানা কারণে, নানা সূচকে এই সরকার খুব বেশি দিন লাস্টিং করবে না। প্রাথমিক একটা জয় হয়েছে যে ইউনূসের মতো একটা দেশবিরোধী সরকার পতন হয়েছে, এই জন্য মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস। কিন্তু ইউনূস যে জ্বলন্ত উনুন করে দিয়ে গেছে বাংলাদেশকে, কিংবা ইউনূস যে সিটটায় বসেছেন সেই সিটটায় আজকে তারেক রহমান বসছেন, হট সিট বানিয়ে দিয়ে গেছেন, এর উত্তাপ সহ্য করাই কঠিন হবে। আমি ধরে নিলাম যে তারেক রহমানের সদিচ্ছা থাকবে, তিনি সৎভাবে কাজ করবার চেষ্টা করবেন, অতীতের কলঙ্ক মুছে দিয়ে। কিন্তু তারপরেও সিস্টেমের কারণে, প্রকৃতিগত কারণে তিনি ফেল করবেন। ফেল করবার জন্য প্রতি পদক্ষেপে ইউনূস গর্ত খুঁড়ে রেখে গেছেন। আর এই গর্তগুলোই আওয়ামী লীগের ফেরার জন্য, আওয়ামী লীগের সহ একটা আগামী নির্বাচন হওয়ার জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়ে আছে বা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে চমকপ্রদ খবর যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল, যাদের কেন্দ্রীয় কার্যালয় ছিল জনমানবহীন, তারাই কি তবে ফিরছে? পঞ্চগড় থেকে চাঁদপুর কিংবা ধানমন্ডি হঠাৎ কেন আওয়ামী লীগ কর্মীরা তালা খুলছেন কার্যালয়ের? এটা কি কোনো গোপন সমঝোতা, নাকি শেখ হাসিনার বিশেষ কোনো বার্তা? ২০২৪ সালের আগস্টে তথাকথিত গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো মিছিল, সভা বা প্রচারণা চালানো যাবে না। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কে বা কারা দখল করেছে? জামাত। এর বিচারক থেকে শুরু করে, এর প্রসিকিউটর থেকে শুরু করে প্রত্যেকে জামাতি। এরা এই যে আজকে যারা ট্রাইব্যুনালটা দখল করেছে, তারা
মানবতা বিরোধী অপরাধ যে ছিল, জামাতের যে যুদ্ধাপরাধীদের বিচার ছিল, সেই বিচারে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী বা আইনি সহায়তাকারী কোনো না কোনোভাবে যুক্ত ছিল। তারা 2024-এর ক্ষমতার পট পরিবর্তনের পর রাতারাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখল করে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা হচ্ছে 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। কিন্তু এই ট্রাইব্যুনালটাকে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করে 2024-এর সন্ত্রাসী কর্মকাণ্ড, নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ষড়যন্ত্রমূলকভাবে সেই সরকারের উপর দায় চাপিয়ে দিয়েছে, দিয়ে একটা প্রহসনের নাটকীয় বিচার। আজকে এই জায়গা থেকে একটা কথা বলতে চাই যে এই যে একটা প্রহসনের বিচার হচ্ছে, জামাতের মতো জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় না আসাতে বাংলাদেশ তো বেঁচে গেছে, আরেকটি যে প্রহসনের বিচারে যাদের বিচার হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে এরা ফাঁসিতেও ঝুলিয়ে দিত এই জামাতিরা, সেটা থেকেও আল্লাহ, স্বয়ং আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আসলে রাখে আল্লাহ, মারে কে? এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার, জামাতি ট্রাইব্যুনালের। আওয়ামী লীগ ক্ষমতায় আসা আগেই বিএনপি ক্ষমতায় এসছে, তো বিএনপি এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে জামাতিদের, কারণ বিএনপি জানে যে এরা কারা। 2026-এর ফেব্রুয়ারিতে এসে চিত্রটা বদলে যাচ্ছে। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা নুড়ে চড়ে বসেছে। যদিও তারা নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু ভোট শেষ হতেই তারা আবার কার্যালয়মুখী হচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসি বাংলাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে কার্যালয়গুলো বাজেয়াপ্ত করা হয়নি, তাই সেখানে যাওয়ার কোনো আইনি বাধা নেই। নাসিম দাবি করছেন এখানে কোনো গোপন সমঝোতা নেই, এটি তৃণমূলের কর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগ। তিনি আশা করছেন নির্বাচিত সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হবে। ছাত্রলীগের একজন কর্মী রিহান সর্দার নামে একজন বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন। রিহান সর্দারের বক্তব্য এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দাবি করেছেন স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে তার একটি বার্তা পেয়েছেন। বার্তাটি ছিল সারা দেশে যারা যেখানে সম্ভব দলীয় কার্যালয়ে যান। দলীয় সূত্রগুলো বলছে শেখ হাসিনা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিয়মিত তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন। এই যে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল বা কার্যালয় পরিষ্কারের কাজ চলছে, এর সুতা কি তবে সরাসরি দিল্লি থেকে নাড়ানো হচ্ছে? এটি কি দলের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই? সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে গত নির্বাচনের পরের দিন পঞ্চগড়ে। সেখানে বিএনপির সদর উপজেলা সভাপতির উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই বিএনপি নেতা পরে দাবি করেছেন তিনি জানতেন না এটি আওয়ামী লীগের অফিস, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে তলে তলে কি কোনো সমঝোতা হচ্ছে? চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা এবং পটুয়াখালীর চিত্রও একই। কর্মীরা কার্যালয় পরিষ্কার করছেন, স্লোগান দিচ্ছেন, তবে মুদ্রার উল্টো কিছু আছে। ময়মনসিংহের তারাকান্দায় কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কর্মীরা সেখানে পাল্টা হামলা চালিয়েছে, অর্থাৎ মাঠ পর্যায়ে উত্তেজনাও এখন তুঙ্গে। বিবিসি বাংলার প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নির্বাচনের আগে অনেক জায়গায় বিএনপি বা জামাতের প্রভাবশালী নেতারা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন। ভোটের সমর্থন বা এলাকায় শান্ত রাখার স্বার্থে আওয়ামী লীগ নেতাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্বাচনের পর তাদের কার্যালয় খুলতে বাধা দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচিত সরকার আসার পর তারা চাইছে একটি স্থিতিশীল পরিবেশ, আর আওয়ামী লীগের মতো একটি বিশাল কর্মী বাহিনীকে সম্পূর্ণ বাইরে রেখে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন। এই ধারণা থেকেই হয়তো স্থানীয় পর্যায়ে কিছু শৈথিল্য দেখানো হচ্ছে। তবে এই আশ্বাস অনেক সময় দলীয় কোন্দলের কারণে টেকসই হচ্ছে না। বারবার একটা স্থিতিশীল দেশ, স্থিতিশীল সমাজ গড়বার একটা আলাপ হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের অর্ধেক মানুষকে বাদ রেখে স্থিতিশীল সমাজ গড়া কিভাবে সম্ভব? আমি বারবারই বলেছি, এর আগেও বলেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি যেভাবেই দায়িত্ব নিন, পেছনের দরজা দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন, একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে হোক আর পাতানো নির্বাচনের মাধ্যমে হোক না কেন, তিনি এখন প্রধানমন্ত্রী। তার কাজ, তিনি যদি, আমি শুরুতেই যে বললাম, তার যে সিটটা হট সিট, এই সিটে বসে থাকা কিন্তু কঠিন ব্যাপার। এই সিটে বসে থাকতে হলে দেশ, রাষ্ট্র, সমাজে স্থিতিশীলতা আসতে হবে। আর স্থিতিশীলতা আসতে হলে আওয়ামী লীগের সাথে যদি মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় থাকেন, তাহলে কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। সেনাবাহিনী উঠে যাচ্ছে এই মাসেই, এই কয়েকদিন পরে 28 ফেব্রুয়ারি থেকে পুরোপুরি। শুধুমাত্র পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবে? 28 ফেব্রুয়ারির পরেই দেখুন না কেন, মার্চ থেকে দেখুন না কেন কি ঘটে বাংলাদেশে। কাজেই তার আগেই যদি তারেক রহমান আওয়ামী লীগের প্রতি নমনীয় হয়, আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দেয়, তাহলে আওয়ামী লীগ হয়তো জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক অস্থিতিশীল পরিস্থিতি এখনই তৈরি করবে না। তবে যদি বাধা দেওয়া হয় তাদের কার্যক্রমে, তাহলে কিন্তু এই পরিস্থিতি কিন্তু ঘোলাটে হতে বাধ্য। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগের স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ ইতিবাচক হতে পারে। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অবৈধ বললেও নির্বাচিত সরকারকে এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করেনি। এমনকি আওয়ামী লীগ নেতারাও কিন্তু এই নতুন সরকারের কাছে
আশাবাদ ব্যক্ত করেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক সাক্ষাৎকারে বলেছিলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই যে আওয়ামী লীগের উপর তিনি নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন, কিংবা অন্যান্য নেতারাও কিন্তু তেমনটা বলছেন। এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করবার মতো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ সত্যিকার অর্থে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এটি একটি আওয়ামী লীগের অবশ্যই কৌশলী অবস্থান। তারা হয়তো ভাবছে নির্বাচিত সরকারের অধীনেই তাদের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব। এই আওয়ামী লীগের হাতেই বিএনপি সরকার নির্দিষ্ট সময়ের আগেই পতন করতে পারে। ভারতের পরিকল্পনা সেটাই। আপনারা জানেন যে বিএনপির 3 মন্ত্রী, যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, 3 জন মন্ত্রী ভারত থেকে অ্যাসাইনমেন্ট পেয়েছে এবং তার দায়িত্ব পালন করছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। 3 মন্ত্রী দেখভাল করছেন যে আওয়ামী লীগের অফিস খুললে, এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা বিভিন্ন জায়গায় অফিস ভেঙে চলে দেন, কিন্তু বেশিরভাগ জায়গায় অফিস খুলে কিছুই হয় না। ধীরে ধীরে একসাথে তারা অফিস খুলে বসা দিতে পারে না, যেহেতু নিষিদ্ধ সংগঠন। ধীরে ধীরে তারা অফিস খুলছেন, অফিস খুলে আবার দৌড় দিচ্ছেন, আবার 2 দিন পর আসছেন। এভাবে সারা দেশের অফিস খোলার একটা পরিকল্পনা সন্ত্রাসীরা করছেন, আওয়ামী নিষিদ্ধ সংগঠন করছে। আর এগুলোকে গ্রিন সিগন্যাল দিচ্ছেন, দেখভাল করছেন প্রশাসন যাতে কিছু না বলে 3 জন ভারতপন্থী মন্ত্রী এর দায়িত্বে। এবং আওয়ামী লীগের লোকজনের সাথে নিয়মিত তাদের যোগাযোগ হয়, যে জনগণ যেন তাদেরকে কিছু না বলে মন্ত্রীরা দেখে শুনে রাখবে। এভাবে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক করবে। এবং অলরেডি অনেক জায়গায় প্রায় 30টার মতো অফিস আওয়ামী লীগ খুলেছে, কেন্দ্রীয় অফিসের সামনে স্লোগান দিয়েছে। বিএনপি সরকার চাইলে প্রত্যেককে অ্যারেস্ট করতে পারে, যেহেতু নিষিদ্ধ সত্ত্বা আওয়ামী লীগ, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এটাই আইন। কিন্তু বিএনপি সরকার তাদেরকে অ্যারেস্ট করে না। 2-1 জনকে ধরা হয় জনগণ যদি ধরিয়ে দেয়। অতএব বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। এই পুনর্বাসনের ফল বিএনপি সামনে পাবে, অলরেডি পাওয়া শুরু করেছে। দেখেন, আওয়ামী লীগ বিএনপির সাথে সংঘর্ষ এটা অনিবার্য, কারণ খাওয়াখাওয়ি এগুলোর হিসাব নিকাশ আওয়ামী লীগ ভার্সাস বিএনপি, বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি। অতএব আওয়ামী লীগ শক্তিশালী হলেই বিএনপিকে পিটাবে, কোনো সন্দেহ নেই। এবং আওয়ামী লীগ একটু ঘুরে দাঁড়াতে পারলেই তারা আলাদাভাবে নির্বাচন করবে। তখন বিএনপির বক্সে যে প্রায় 15% আওয়ামী লীগ ভোট গিয়েছিল, এটা এই 15% কমে যাবে। এবং এখানে আসলে বিএনপির ক্যালকুলেশনটাকে বলি, মূল ঘটনায় আসছি যে বিএনপি কোথায় শিক্ষা পেয়েছে। বিএনপি কেন আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়েছে? প্রথম কারণ হচ্ছে যে আওয়ামী লীগের বিরাট ভোট ব্যাংক, 15% ভোট, এটা বিএনপি পেয়ে ক্ষমতা এসে গেছে, এই লোভে আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এখন অফিস খুলছে, কিছু বলছে না, যদিও দিন শেষে এটা টিকবে না, আওয়ামী লীগ বিএনপি মারামারি বেঁধে যাবে, কিন্তু তখন আর সময় থাকবে না, তখন আওয়ামী লীগ শক্তিশালী হয়ে যাবে। বিএনপি ভেবেছিল 1991 সালের মডেল, যে আওয়ামী লীগকে সামনে আনলে আওয়ামী লীগের সাথে জামাতের মারামারি বাদুক, জামাত আওয়ামী লীগের মাইরের উপর থাকুক, তাহলে আমরা নির্বিঘ্নে দেশ চালাতে পারবো শান্তিতে। জামাত আওয়ামী লীগ কামড়াকামড়ি করুক, কিন্তু না, জামাত আওয়ামী লীগ কামড়াকামড়ি হবে না, কামড়াকামড়িটা হবে বিএনপি আওয়ামী লীগ। বরং জামাত আওয়ামী লীগ জোট হতে পারে, অচিরেই জামাত আওয়ামী লীগ জোট হয়ে যাবে, জাস্ট ওয়েট এন্ড সি। আওয়ামী লীগ বিএনপি সরকার স্থানীয় সরকার নির্বাচনে যখন ভয়ানক কারচুপি শুরু করবে, এবং স্থানীয় সরকার নির্বাচনেই মাঝ পথেই দেখবেন যে জামাত আওয়ামী লীগ অঘোষিত জোট হয়ে গেছে। কারণ কি? আরে ভাই, আওয়ামী লীগ যদি মোটামুটি ফ্রিলি মুভ করতে পারে, তাহলে বিএনপি বলায় তারা কেন থাকবে? তারা তো তাদের স্বতন্ত্র একটা সত্তা জারি রাখার চেষ্টা করবে, নইলে তো আওয়ামী লীগের রাজনীতিই থাকে না। বিএনপির ভিতরে যদি অ্যাসিমিলেট হয়ে যায় তারা, তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব তো থাকে না। এটা হচ্ছে হিসাব। তো দর্শক, তো এখনো আবার আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বিএনপি ভেবেছিল যে জামাত আওয়ামী লীগ এরা মারামারির মধ্যে থাকুক, কারণ এরা তো একে অপরের শত্রু, আমরা নিরিবিলি দেশ চালাই। এটা জামাত আওয়ামী লীগ মারামারি হবে না, মারামারি হবে বিএনপি আওয়ামী লীগ, বরং জামাত আওয়ামী লীগ জোট হবে। এটা অনিবার্য, এটা জামাত না চাইলেও হয়ে যাবে, অটো হয়ে যাবে। এখন দেখেন কি শিক্ষা পাওয়া শুরু করেছে। বিএনপির 5 নেতাকর্মীকে বেধড়ক পেটালো আওয়ামী লীগ নেতারা। একটু স্বাভাবিক হওয়া শুরু করেছে, বিএনপির 5 নেতাকর্মীকে বেধড়ক পিটিয়েছে আওয়ামী লীগ নেতারা। সামনে এরকম বিএনপি আওয়ামী লীগের মার খাবে, আওয়ামী লীগ সামনে হরতাল ডাকবে, মধ্যবর্তী নির্বাচন দাবি করবে, যদি বিএনপি সরকার এভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মন্ত্রীদের তত্ত্বাবধানে আওয়ামী লীগের পুনর্বাসন করতে থাকে। এরা পুনর্বাসিত হয়েই মধ্যবর্তী নির্বাচন চাইবে এবং হরতাল অবরোধ ডাকবে, এবং জামাতকে সব ক্ষেত্রে সহায়তা করবে সরকার বিরোধিতার জায়গায় বিএনপিকে দুর্বল করতে। তবে এইভাবে আওয়ামী লীগ ফিরে আসবে, এবং বিপদ জামাত আওয়ামী লীগ, জামাত বিএনপি উভয়েরই আছে। আমি বলছি না যে পরিস্থিতির শিকার হয়ে অথবা অনিবার্যভাবে জামাত আওয়ামী লীগ জোট হলে জামাতের কিছু হবে না, সব ক্ষতি বিএনপিরই হবে, না, জামাতেরও ক্ষতি হবে। আওয়ামী লীগ আসলে সবার ক্ষতি হবে। আওয়ামী লীগ কি আপনারা অতীতে দেখেছেন না? আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা কঠিন, আওয়ামী লীগকে ডিল করা কঠিন। অবশ্য আগের মতো পারবে না, কারণ এবার আওয়ামী লীগ যেটা ফিরে আসতে পারে সেটা হবে শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ। আর জুলাই সনদের সাথে গাদ্দারি করে আওয়ামী লীগ ফিরে আসার রাস্তা তৈরি করছে বিএনপি। বিএনপি শিক্ষা পাচ্ছে, সামনে পাবে, অলরেডি মাইর খাওয়া শুরু করেছে। ওরকম পথে ঘাটে নিয়মিত বিএনপি মাইর খাওয়া শুরু করবে আওয়ামী লীগের, এবং জামাত দেখে দেখে নখে নখ টাকাবে। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ঘটনা ঘটেছে। 21 ফেব্রুয়ারি রাত 9টায় উপজেলার 87 ইউনিয়নের বাজার এলাকায় পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে হামলায় 5 জন আহত হন। ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হলদার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত হন মোহাম্মদ নজরুল ইসলাম ফকির 55 বিএনপি নেতা ও 87 ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি জাহিদ হোসেন 38, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ নাহিদ হোসেন 18, 2 নং ওয়ার্ডের বাসিন্দা নাসিরউদ্দিন ফকির 50, নাইম হোসেন 28। স্থানীয় জানান রাত 9টার দিকে
ডাক চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গেলে আহতদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। আহতদের মধ্যে 2 জন অচেতন ছিলেন। পরে আহতরা স্থানীয়দের সাহায্য চাইলে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা পান এবং উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সবাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলা করেছে কারা? ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিরউদ্দিন টুকু এবং তার ছেলে রায়হান টুকু, তার ভাই যুবলীগ নেতা আলাউদ্দিন সহ 8-10 জন। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি কইরা বিদেশে টাকা পাচার কইরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা বিভিন্ন পদে ছিল উপদেষ্টা সহ তারা এখন পালানো শুরু করেছে। তাদের থলের বিড়াল বার হয়ে আসতেছে কে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অনিয়ম করেছে, বদলি বাণিজ্য করেছে, সেগুলো এক এক করে ফাঁস হচ্ছে আর এক এক করে পালানো শুরু করেছে। আপনারা ঠিকই বলেছিলেন, আপনারা আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা যুক্ত আছে বা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদে যারা আছে তারা একসময় পালিয়ে যাবে। আপনাদের কথাই সত্যি হচ্ছে। শুধু আপনাদের এই কথা সত্যি হচ্ছে তাই নয়, আপনারা বলেছিলেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেগুলো সমন্বয়ক আছে এই সমন্বয়কের মধ্যে অনেকেই পালিয়ে যাবে। আপনাদের সেই কথাও সত্যি হচ্ছে। অনেক সমন্বয়ক পালিয়ে গেছে, আবার অনেক সমন্বয়ক পালিয়ে যাওয়ার রাস্তায় আছে, কেউ আবার ভারতে গিয়ে ধরা খাচ্ছে। সবগুলো আপনাদেরকে বলবো। আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের কে কে পালিয়ে গেল, কত হাজার কোটি টাকা লুপাট করে পালিয়ে গেছে সেগুলো আপনাদেরকে বলবো। আগে দেখি যে অন্তর্বর্তীকালীন সরকারের কে কে পালিয়ে গেল। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী তিনি সিঙ্গাপুর পালিয়ে গেছে। অভিযোগ উঠছে যে কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করে তিনি নীরবে দেশ ত্যাগ করেছেন। চিন্তা করেন, অন্তর্বর্তীকালীন সরকার মাত্র ছিল 17 মাস। এই 17 মাসে লুৎফে সিদ্দিকী একজন, তিনি কোনো উপদেষ্টা নয়, তিনি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী, কয়েকশো কোটি টাকা পাচার করে নীরবে বাংলাদেশ ত্যাগ করে সিঙ্গাপুরে চলে গেছেন। কি মজার বিষয় তাই না? শুধু লুৎফে সিদ্দিকী নয়, তারপরে আরো বলি, প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী আনিসুজ্জামান তিনিও বাংলাদেশ ত্যাগ করেছেন। বুঝেন, কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান অনেক আলোচনায় তিনি আসছিলেন, তিনি গোপনে বাংলাদেশ ত্যাগ করেছেন। তার বিরুদ্ধেও কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ উঠেছে। শুধু এই 2 জনই না, আরো আছে। ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনিও গভীর রাতে বাংলাদেশ ত্যাগ করে বিদেশ চলে গেছেন। তার বিরুদ্ধেও কয়েকশো কোটি টাকার টাকা পাচার করার অভিযোগ উঠেছে। কয়েকশো কোটি টাকা 2, 4, 5 লাখ, 10 লাখ বা 1 কোটি 2 কোটি না, যারাই পালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধেই কয়েকশো কোটি টাকা পাচার করার, দুর্নীতি করার, অনিয়ম করার, অন্যায় করার, লুটপাট করার অভিযোগ আসতেছে। চিন্তা করেন, কয়েকশো কোটি টাকা করে। তারা উপদেষ্টা কিন্তু কেউ নয়। এখন আসি উপদেষ্টাদের দিকে। তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ভারত দিয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন। সেখানে ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে নাকি হেনস্থা করেছে। তিনি নিজেই লাইভে এসে সেই ভিডিও করেছেন। অনেকে বলছেন যে এই সমন্বয়কের মধ্যে যারা এই যে চাঁদাবাজি করেছে, ধান্দাবাজি করেছে, বদলি বাণিজ্য সুপারিশ করেছে, এরা নিজেদের এই অন্যায় অপরাধ এই বিচার যাতে না হয় এই জন্য তারা পালিয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। আপনারা এটাই মনে করতেছেন, আমার বিশ্বাস। আপনারা কি মনে করছেন আপনারা কমেন্ট করে জানাবেন। এখন কোন কোন উপদেষ্টা পালিয়ে যাওয়ার রাস্তায় আছে অথবা কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে? প্রথমে 3 জন ছাত্র উপদেষ্টার কথা বলি, নাহিদ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আর মাহফুজ আলম। নাহিদ ইসলামের বিরুদ্ধে খুব বেশি অভিযোগ আসে নাই, তারপরেও এই যে এমবির মেয়াদ টিয়াদ দিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। পরে নাহিদ ইসলাম থেমে গেল, হঠাৎ করে থেমে গেল। তখন অনেকেই মনে করলো যে আসলে এটা কোনো নেগোসিয়েশন হয়েছে টাকা পয়সার মাধ্যমে, অর্থাৎ তার অভিযোগ খুব একটা সামনে আসে নাই, তিনি আবার এমপিও হয়েছেন, এই জন্য খুব একটা সামনে আসতেছে না। কিন্তু তার বিরুদ্ধেও এই তদন্ত করা উচিত আমি মনে করি। এরপরে এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তার এপিএস শত শত কোটি টাকার মালিক হয়েছে। এপিএস শত শত কোটি টাকার মালিক হলে যার এপিএস সে কত টাকার মালিক হয়েছে? এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বাবা আবার ঠিকাদারের লাইসেন্সও পাইছে। এক রাতের মধ্যে ঠিকাদারের লাইসেন্স নিয়ে সেটা নিয়ে আলোচনা সমালোচনা, পরে আবার ঠিকাদারের লাইসেন্স বাতিল করেছে। এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার এপিএস যদি এত কোটি টাকার মালিক হয়, তাহলে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কত কোটি টাকার মালিক হয়েছে? একজন তো আর এমনি টাকা দেয়নি, তাই না? নিশ্চয় কোনো কাজ করে নিয়েছে। ধরেন একটা সুপারিশে এপিএস কে দেওয়া হলো হয়তো 20 কোটি টাকা। এখন এই এপিএস যদি কাজটা করে না দেয় তাহলে তো 20 কোটি টাকা তাকে দিবে না। এই কাজটা এপিএস কার মাধ্যমে করে নিবে? আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার মাধ্যমে। অর্থাৎ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার এপিএস যদি অন্যায় অফিসার দুর্নীতি করে থাকে তাহলে এর দায়ভার এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার নিতে হবে। দেখবেন হঠাৎ করে একদিন সকালে শুনবেন যে তারা নাই, হয়তোবা বিদেশ পালায় গেছে। এছাড়া এটা সংক্ষিপ্ত দিলাম, আরো দিবনি, ভিডিওটা লম্বা হয়ে যাবে, সবার কথা বলতে হবে তাই একটু বলে নেই। মাহফুজ আলম, অনেকেই তো আবার তার নামের আগে একটা বিশেষণ ব্যবহার করেন, যাক সেটা করুক, সমস্যা নেই। এই মাহফুজ আলম ডাক ও টেলিযোগাযোগের দায়িত্বে থাকার সময় তিনি কয়েকটা চ্যানেলের অনুমতি দিয়েছেন। এই যে লাইভ টিভি, তারপরে নেক্সট টিভি, 2টা টিভির অনুমতি দিয়েছেন, অনলাইন পোর্টালের অনুমতি দিয়েছেন। অভিযোগ আছে বৃহৎ অঙ্কের টাকা নিয়ে তিনি এই অনুমতিগুলো দিয়েছেন। এগুলো এখন সামনে আসে নাই, সামনে আসবে। সামনে কোনটা এসেছে দেখেন আপনারা। ফেস দ্য পিপুলের যেই মালিক আর কি, তিনি হচ্ছেন সাইফুর রহমান সাগর ভাই।
আমি ওনাকে স্যার বলি, সাইফুর রহমান সাগর স্যার। এই সাইফুর রহমান সাগর স্যার এই মাহফুজ আলমের সাথে যোগাযোগ করেছিল, বলেছিল যে আমার একটা চ্যানেল লাগবে। তিনি 200 কোটি টাকা চেয়েছেন এই মাহফুজ আলম। সাইফুল ইসলাম সাগর তার কাছ থেকে ফেস দ্য পিপুলের মালিক, তিনি একজন সেই আওয়ামী লীগের সময় থেকে একটা ভাইরাল পপুলার একটা চ্যানেল ক্রিয়েট করেছে ফেস দ্য পিপুল। তার কাছ থেকে যদি 200 কোটি টাকা চেয়ে থাকে, তার মানে অন্যান্য যেগুলো চ্যানেলের অনুমতি দিয়েছে কত টাকায় মাহফুজ আলম নিয়েছে। এগুলো বিষয়ে তদন্ত হবে ইনশাল্লাহ, এবং করতে হবে, না হলে জনগণ মানবে না। এগুলো নিয়ে 100% সুষ্ঠু তদন্ত করে এদের বিচার করতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সে সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।